হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা এসএসসি সিজিএল এ আসা কিছু রিজনিং এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, সাহেব এবং সুজন একই স্থান থেকে একই সময়ে যাত্রা শুরু করলো। সাহেব উত্তর দিকে 3 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে বাঁক নিল এবং 4 কিলোমিটার পথ গেল। সুজন পশ্চিম দিকে 5 কিমি যাওয়ার পরে ডান দিকে ঘুরলো এবং 3 কিলোমিটার হাঁটলো। এখন তাদের মধ্যে দূরত্ব কত কি? তাহলে আমরা ছবি আঁকার চেষ্টা করব। তাহলে একটা জায়গা রয়েছে যেখান থেকে দুজনেই স্টার্ট করছে, সাহেব এবং সুজন। তাহলে সাহেব কি করছে, প্রথমে যাচ্ছে উত্তর দিকে 3 কিলোমিটার গেল, তারপর ডান দিকে বাঁক নিয়ে 4 কিলোমিটার পথ গেল। তাহলে এখন সাহেবের পজিশন কিন্তু এইটা, বোঝা গেল। সুজন কি করেছে, পশ্চিম দিকে 5 কিলোমিটার যাওয়ার পরে সে প্রথমে কি করেছে, পশ্চিম দিকে গিয়েছে। 5 কিলোমিটার পশ্চিম দিকে যাওয়ার পরে ডান দিকে ঘুরে আরো 3 কিলোমিটার হাঁটলো। তাহলে 5 কিলোমিটার সে এদিকে গেল, তারপর ডান দিকে গিয়ে আরো 3 কিলোমিটার সে গেল। তাহলে এটা এখন পজিশন কার? এখন পজিশন এটা সুজনের পজিশন এটা। তাহলে বলছে তাদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার। খুবই সহজ প্রশ্ন। দেখো দূরত্ব যদি আমরা দেখি, তাহলে দুজনের পয়েন্ট এ আর বি যদি মনে করি দুজনের পয়েন্ট, তাহলে দেখো দূরত্বটা হচ্ছে এখান থেকে এই যে মাঝের ডিস্টেন্স এটা হচ্ছে 5, আর এই যে বাকি রয়েছে এই যে 4, তাহলে যোগ করলাম 5 + 4, অর্থাৎ উত্তর হবে 9 কিলোমিটার। তাহলে দেখেছো কোশ্চেন সহজ নয়, ডিরেকশনের কোশ্চেন কিন্তু কঠিন নয়, কিন্তু একটু কেয়ারফুলি করলে আমরা যদি ভুল কোনো দিকে চলে যাই, ডান দিক বাম দিক যদি ভুল আমাদের হয়, তাহলে কিন্তু উত্তর ভুল হতে পারে। তো এটাকে কেয়ারফুলি করলেই আমাদের হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা ওয়েট ফর জব থেকে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজ এর এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়াল প্র্যাকটিস সেট তোমরা কালেক্ট করতে পারো, অথবা ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশনে তোমরা এখান থেকে পেতে পারো। খুবই স্বল্প মূল্যে এই সাজেশনগুলো তোমরা পেতে পারো এবং নিজেদের যে সামনে এক্সামগুলো রয়েছে তার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলছে, যদি দীপায়ন পার্থর থেকে ছোট কিন্তু গৌরাঙ্গর চেয়ে বড় হয়, গৌরাঙ্গ সুজনের থেকে বড়, ও সাহেব গৌরাঙ্গর থেকে ছোট, গৌরাঙ্গ থেকে বড় কিন্তু দীপায়নের থেকে ছোট হয়, তবে সব থেকে ছোট কে? তাহলে ইনফরমেশন যেগুলো রয়েছে সেই অনুযায়ী আমরা করব। বলেছে দীপায়ন পার্থের থেকে ছোট, তাহলে আমরা ডি লিখলাম বা দীপায়ন দ্বীপ লিখলাম। দীপায়ন হচ্ছে পার্থর থেকে ছোট, তাহলে অবশ্যই দীপায়নের থেকে বড় কে হবে? পার্থ হবে। বোঝা গেল। পরেরটা বলছে, কিন্তু দীপায়ন গৌরাঙ্গর থেকে বড়, তাহলে দীপায়নের থেকে যে ছোট সে হচ্ছে গৌরাঙ্গ, গৌরাঙ্গ তার থেকে ছোট হবে, পেলাম। কিন্তু গৌরাঙ্গ সুজনের থেকে বড়, তাহলে গৌরাঙ্গ থেকে ছোট, তাহলে অবশ্যই কে হবে? সুজন হবে গৌরাঙ্গর থেকে ছোট, পেলাম। এবং বলছে সাহেব গৌরাঙ্গের থেকে বড়, তাহলে গৌরাঙ্গের থেকে বড় হচ্ছে কে? কিন্তু দীপায়নের থেকে ছোট, তাহলে দীপায়ন আর গৌরাঙ্গের মাঝে কে বসবে? বসবে সাহেব। তাহলে আমরা এই সিকোয়েন্সটা পেয়ে গেলাম। তাহলে সব থেকে ছোটকে বুঝতেই পারছি, সবার শেষে যে থাকবে সুজন, সে হবে সব থেকে ছোট। খুবই সহজ প্রশ্ন, বোঝা গেল আশা করি। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলছে 2008 সালের স্বাধীনতা দিবস হয়েছিল শুক্রবার, 2009 সালের স্বাধীনতা দিবস কি বার হবে? এটা ভীষণ মানে মনে রাখার মতো প্রশ্ন। কি 2008 সালের স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস মানে হচ্ছে 15 আগস্ট, 15 আগস্ট ছিল শুক্রবার। তাহলে 2009 সালের স্বাধীনতা দিবস মানে 15 আগস্ট কি বার হবে? তাহলে এখানে দেখো এক বছর, মানে এখানে এক বছর হচ্ছে, এক বছর মানে 365 দিন হয়, 356 ডেজ হয়। 365 দিন মানে 52টা সপ্তাহ হয় এবং একটা অড ডে হয়। তার মানে 2008 সালে 15 আগস্ট যে বার হবে, 2009 সালের 15 আগস্ট কিন্তু তার পরের বার হবে। তাহলে অ্যান্সার হবে শুক্রবারের পরের বার, শনিবার। এবার তোমরা একটা কমেন্ট করো তো, যে 2008 সালের প্রজাতন্ত্র দিবস, যে লিপ ইয়ারের কথা বলা হচ্ছে, ঠিক আছে, সেই প্রজাতন্ত্র দিবস যদি সোমবার হয়, যদি 2008 সালের প্রজাতন্ত্র দিবস সোমবার হয়, তাহলে 2009 সালের প্রজাতন্ত্র দিবস কি বার হবে? ঠিক আছে, সেম জিনিস, 2009 সালের প্রজাতন্ত্র দিবস কি বার হবে? এবার এটা তোমরা কমেন্ট করে জানো কি হবে। ওকে, তাহলে আমরা সেই কমেন্টে অ্যান্সার করবো যে অ্যান্সার তোমরা ঠিক করেছো কিনা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? দেখো এখানে অ্যান্সার হবে স্নায়ু কলা। বলবে স্যার কেন? তার কারণ জাইলেম, ট্রাকিয়া, ভাজক কলা এগুলো সবই উদ্ভিদের মধ্যে অবস্থিত, এটা গাছের মধ্যে অবস্থিত, এবং এগুলো সবই উদ্ভিদের পরিবহন তন্ত্রের সাথে, মানে যে জল পরিবহন হয়, উদ্ভিদের পরিবহনের সাথে সম্পর্কিত। কিন্তু স্নায়ু কলা যেটা রয়েছে সেটা আমাদের নার্ভাস সিস্টেম, বা যেটা আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে প্রাণীদের, তার সাথে সম্পর্কিত, তার মধ্যে স্নায়ু বা নার্ভ অবস্থিত রয়েছে। সেই কারণে যেটা প্রাণীদের সাথে সম্পর্কিত ওগুলো উদ্ভিদের সাথে সম্পর্কিত হওয়ার জন্য এটা পার্থক্য। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে। পার্থবাবু একটি ছেলেকে দেখিয়ে বলল, ওই ছেলেটির বাবা যার শ্বশুর
আমার বাবাও ওই একই ব্যক্তির শ্বশুর, তাহলে পার্থবাবু ওই ছেলেটির সম্পর্কে কে হয়? তাহলে দেখো আমরা ছবি আমাদের আঁকতে হবে। তাহলে পার্থবাবু কোনো একজন ছেলে, একটা ছেলেকে দেখিয়ে বললো, সেই যে ছেলেটা আমরা লিখছি, সেই ছেলেকে দেখিয়ে বললো ওই ছেলেটির বাবা। তাহলে ছেলেটির যে বাবা রয়েছে, ভালো করে দেখো, ছেলেটির বাবা যার শ্বশুর। এবার দেখো বাবা কারো একজন শ্বশুর, তাহলে বাবার যে বৌমা, তাহলে শ্বশুর সম্পর্কে হবে। তাহলে শ্বশুর সম্পর্কে হওয়ার জন্য তাহলে সেই যে ছেলেটা রয়েছে, সেই ছেলেটার কোনো একটা বোন থাকবে, ঠিক আছে, অথবা ছেলেটার যে ওয়াইফ, বউ বা স্ত্রী হবে, যে কেউ হতে পারে। স্ত্রী যদি হয় তাহলে তার মানে হাজবেন্ড, মানে সেই যে তার শ্বশুর মশাই, মানে ছেলেটার বাবা হবে। অথবা যদি তার কোনো বোন হয়, ছেলেটার যদি কোনো বোন হয়, তাহলে তার হাজবেন্ড যে হবে, তার যে স্বামী হবে, তারও সে শ্বশুর মশাই হবে। যে কোনো একটা হতে পারে, আমরা যে কোনো একটাই ধরে নিলাম, যে কোনো একটাই হতে পারে। যার শ্বশুর আমার বাবাও ওই একই ব্যক্তির শ্বশুর। ভালো করে বোঝো। তাহলে আমার বাবা মানে সে তার যে বাবা, তার যে বাবা মানে পার্থর বাবা, তাহলে পার্থর বাবা তার মানে এনারই হবে। তাহলে আমার বাবাও ওই একই ব্যক্তির শ্বশুর। ভালো করে বোঝো, ঠিক আছে। তাহলে এখানে জানতে চাইছে যে পার্থবাবু ওই ছেলেটির সাথে সম্পর্কে কি যাবে। তাহলে দেখো এই কথাই বলছে, তাহলে পার্থবাবু আর ছেলেটা নিশ্চয়ই ভাই, দু ভাই হবে। বোঝা যাচ্ছে, কারণ পার্থবাবুর বাবা ওই একই ব্যক্তির শ্বশুর। তাহলে সেটা তার স্ত্রীরও হতে পারে, মানে ওই ছেলেটির স্ত্রীও হতে পারে, বা তার বোনের স্বামীরও হতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি, মানে দাদা হতে পারে অথবা ভাই হতে পারে। অপশনে যদি যে কোনো একটা থাকে আমরা সেটাই অ্যান্সার করতে পারবো। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। সুজন কোন সারির দুই প্রান্ত থেকেই সপ্তম স্থানে আছে, তাহলে ওই মানে সারিতে মোট কতজন রয়েছে? খুবই সহজ প্রশ্ন, কিছু নয়। দেখো দুটো প্রান্ত থেকে, এদিক থেকেও তার পজিশন সপ্তম, এই দিক থেকেও তার পজিশন সপ্তম, লেফট থেকেও সপ্তম, রাইট থেকেও সপ্তম, তাহলে মোট কতজন আছে? আমরা যোগ করে দেবো দুটো পজিশন, মানে 14। কিন্তু 14 করলে তো হবে না, কারণ আমরা যখন যোগ করছি এই 7 নম্বর পজিশনটা কিন্তু আমরা দুবার নিয়ে নিচ্ছি। ফলে একবার আমাদের মাইনাস করতে হবে, 14 - 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 13। তাহলে অবশ্যই ওই সারিতে 13 জন রয়েছে, সেই কারণে এটা পসিবল হয়েছে। বোঝা গেল? এই মানে সারির যে অঙ্কগুলো, এটা কিন্তু খুব কেয়ারফুলি মনে রাখতে হবে, কোনখানে এক বিয়োগ করতে হবে, কোনখানে এক যোগ করতে হবে। ওকে। পরবর্তী প্রশ্ন, যদি আলোকে অন্ধকার, অন্ধকারকে সবুজ, সবুজকে নীল, নীলকে সাদা, লালকে সাদা এবং সাদাকে হলুদ বলা হয়, তবে রক্তের রং কি? তাহলে ডেফিনেটলি আমরা জানি রক্তের রং রং কি হয়, লাল হয়। কিন্তু লাল উত্তর করা যাবে না, কারণ লালকে কি বলা হচ্ছে, লালকে সাদা বলা হচ্ছে। তাহলে রক্তের রং কি? রক্তের রং লাল, কিন্তু লালকে বলা হচ্ছে সাদা। উত্তর কি হবে? উত্তর হবে সাদা। এখানে আবার এটা করবে না স্যার সাদাকে তো হলুদ বলা হচ্ছে, তাহলে উত্তর আমরা হলুদ করবো, এরকম কিন্তু করবে না, কারণ ওটা পরের কথা। এটা ওইভাবে কিন্তু করবে না যে ওই নীলকে লাল বলা হচ্ছে ওই লালকে আবার সাদা বলা হচ্ছে, নয়। এমনি লাল কালারটাকে বা লালকে সাদা বলা হচ্ছে। প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু ওরকম সম্পর্ক যদি করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, বুঝতে পারলাম। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে যদি গতকালের আগের দিন যদি শুক্রবার হয়, তাহলে আগামীকালের পরের দিনের দুদিন পর কি বার হবে? তাহলে এটা আমাদের একটু করে নিতে হবে। বলেছে গতকাল মানে আজকে আমরা মনে করলাম টুডে, তাহলে গতকাল মানে তার আগের দিন হচ্ছে ইয়েস্টারডে। আমরা এগুলো মার্কিং করে নিচ্ছি, তাহলেই হবে। তাহলে টুডের আগের দিন ইয়েস্টারডে, গতকালের আগের দিন, তার আগের দিন, সেটা হচ্ছে আমাদের ফ্রাইডে বা শুক্রবার। পেলাম। তাহলে আগামীকাল, তাহলে টুডের পরে রয়েছে আমাদের টুমরো, তাই তো। আগামীকালের পরের দিনের, আগামীকালের পর, আগামীকালের পরের দিনের দুদিন পর, মানে আরো দুটো দিন পরের কথা বলা হচ্ছে। মানে এটা খুব ভালো করে পড়বে। কি বলেছে, যদি আগামীকাল টুডে আছে, তাহলে টুমরো আগামীকাল, আগামীকালের পরের দিন, আগামীকালের পরের দিন মানে এটা তার পরের দিনের দুদিন পর, পরের দিন, পরের দিনের দুদিন পর, সেটা কি বার হবে আমাদের জানতে চাই। তাহলে এটা যদি শুক্রবার হয়, তারপরে আমাদের শনিবার হবে স্যাটারডে, তারপরে আমাদের রবিবার হবে সানডে, তারপরে টুমোরোটা হবে আমাদের মন্ডে, তারপরের দিনটা হবে টিউসডে, তারপরের দিনটা হবে ওয়েনেসডে, তারপরের দিনটা হবে আমাদের থার্সডে। তাহলে ডেফিনেটলি উত্তর হবে আমাদের বৃহস্পতিবার। খুবই সহজ প্রশ্ন, শুধু একটু মাথা ঠান্ডা করে করতে হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 1 ফেব্রুয়ারি যদি রবিবার হয়, তাহলে 1 মার্চ কি বার ছিল? দেখো এটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন? এক্ষেত্রে দেখো 1 ফেব্রুয়ারি, একটা 1 ফেব্রুয়ারি বলা হচ্ছে রবিবার, সানডে, ঠিক আছে। তাহলে 1 মার্চ কি বার হবে? তাহলে দেখবে 1 তারিখ যেটা হবে, ঠিক আছে। ক্যালেন্ডারে যদি তোমরা দেখো 1 তারিখ যেই বার, 8 তারিখ সেই বার, 15 তারিখ সেই বার, 22 তারিখ সেই বার, আবার 29 তারিখ সেই বার হয় কিন্তু। তার মানে 1 তারিখ যে বার হবে, 28 তারিখ কিন্তু তার আগের বার হবে। তাহলে ডেফিনেটলি 1 তারিখ যদি সানডে হয়, তাহলে 1 মার্চ,
ফার্স্ট মার্চ মানে কোনটার কথা বলা হচ্ছে? তার মানে মার্চ যদি ফেব্রুয়ারি শেষ হয় তাহলে মার্চ শুরু হবে, তার মানে অ্যান্সার 29 তারিখ না হয়ে এই দিন হবে ফার্স্ট মার্চ। তাহলে যেই দিন আমাদের মানে ফার্স্ট ফেব্রুয়ারি হবে সেই দিনই ফার্স্ট মার্চ হবে, তাহলে এটাও অ্যান্সার হবে রবিবার। ঠিক আছে, এবার একটা জিনিস বলি, দেখো পরীক্ষার সময় মাঝে মাঝে অপশনে রবিবার নাও দিয়ে সোমবারও উত্তর দিতে পারে। বলবে স্যার তাহলে কি হবে, কেন? কারণ যদি 29 মাস হয়, যদি লিপ ইয়ার হয়, সেক্ষেত্রে তখন 29 তারিখ রবিবার পড়ছে, তখন 1 তারিখ হচ্ছে সোমবার হবে। অর্থাৎ এখানে যদি 28 মাস হয় তাহলে সেটা রবিবার হবে, কিন্তু যদি 29 মাস হয় তখন সেটা সোমবার হবে। তখন প্রশ্ন করবে স্যার তাহলে আমরা উত্তর কোনটা করব বা কোনটা ঠিক হবে আমরা কি করে বুঝবো? দেখো জেনারেলি কোনো মাস যদি লিপ ইয়ার কিছু মানে বলে না দেয়, কিছুই বলেনি, তাহলে আমরা এটাকে ধরে নেবো যে এটা লিপ ইয়ার নয়, 28 মাস। সেই কারণে আমরা অ্যান্সার কিন্তু রবিবার করবো। বোঝা গেছে? যদি স্পেসিফিক্যালি মেনশন করে দেয় যে 2008 সালের ফার্স্ট ফেব্রুয়ারি যদি রবিবার হয় তাহলে ফার্স্ট মার্চ কি বার হবে, তখন আমরা বুঝে গেছি যে 2008 লিপ ইয়ার, তাহলে তখন আমরা সেইভাবে অ্যান্সারটা কিন্তু করবো। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। সাহেব তার বিদ্যালয়ের উত্তর দিক বরাবর প্রথমে ডান দিকে, পরে বাম দিকে বেশ কিছুক্ষণ গিয়ে বাড়িতে পৌঁছলো, তবে তার বাড়ি বিদ্যালয়ের কোন দিকে অবস্থিত? তাহলে মনে করি দেখো এটা সাহেবের বিদ্যালয়, সাহেবের স্কুল। সেখান থেকে যে উত্তর দিক বরাবর গেল, উত্তর দিক বরাবর গিয়ে প্রথমে সেখান থেকে ডান দিকে গেল, তারপর সেখান থেকে আবার বাম দিকে গিয়ে সে তার বাড়িতে পৌঁছলো, তাহলে এটা হচ্ছে সাহেবের বাড়ি। তাহলে তার বাড়ি বিদ্যালয়ের কোন দিকে অবস্থিত? দেখো বিদ্যালয় এখানে, তাহলে বাড়ি তার এই দিকে কোণে অবস্থিত, তাহলে ডেফিনেটলি তার বাড়ি তার উত্তর পূর্ব দিকে অবস্থিত, কারণ এই দিকটা আমাদের নর্থ, এই দিকটা ইস্ট, এই দিকটা ওয়েস্ট, আর নিচে হচ্ছে সাউথ। তাহলে ডেফিনেটলি উত্তর পূর্ব দিকে অবস্থিত, অপশন এ আমাদের ঠিক। বোঝা গেল? সহজ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলছে সুজন খুবই আনন্দ করে ঘোড়ার পিঠে এমন ভাবে চড়েছিল যে ঘোড়াটি প্রথমে 5 পা ডান দিকে গেল। এবার এখানে 5 পা মানে আমরা 5 সেন্টিমিটার বা 5 মিটার এইভাবে জিনিসটাকে ধরবো। তাহলে সুজন এখানে দাঁড়িয়ে আছে, তাহলে প্রথমে 5 পদক্ষেপ সে ডান দিকে গেল, তারপর 3 পদক্ষেপ বাম দিকে গেল, তাহলে ওখান থেকে ওর বাম দিক মানে উপরের দিক হবে, সেদিকে 3 পদক্ষেপ গেল, পুনরায় 10 পদক্ষেপ সে ডান দিকে গেল, তাহলে এখান থেকে আবার যে 10 পদক্ষেপ সে ডান দিকে গেল, শেষে 5 পদক্ষেপ ডান দিকে ঘুরে সে তার যাত্রা শেষ করলো, তাহলে আবার সে 5 পদক্ষেপ ডান দিকে ঘুরে এই দিকে যাত্রা শুরু করলো, তাহলে যাত্রাপথ কোন দিকে শেষ হলো? তাহলে দেখো বুঝতে পারছি, তাহলে এতটা পর্যন্ত যদি 3 হয় 5-এর মধ্যে, এটা 2 হবে, তাহলে ডিস্টেন্সটা মানে এটা কোন দিক হচ্ছে? তাহলে এটা আমাদের ইস্ট, এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা সাউথ, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে এই কোনাকুনি মানে দক্ষিণ পূর্ব দিকে, তাহলে অপশন আমাদের সি হবে দক্ষিণ পূর্ব দিকে। সহজ প্রশ্ন, বোঝা গেল আশা করি। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটি সারিতে 5 জন বন্ধু সাহেব, সুজন, গৌরাঙ্গ, পার্থ এবং দীপায়ন বসে আছে। দীপায়নের ডান দিকে আছে পার্থ, সুজন দীপায়নের বাম দিকে বসলেও সাহেব ডান দিকে আছে। গৌরাঙ্গর বাঁ দিকে আছে পার্থ, একদম বাম প্রান্তে কে আছে? সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন, কিছুই না। দেখো তাহলে আমাদের 5 জন বন্ধু আছে এরা, তাহলে দীপায়ন, ঠিক আছে, এই যে দীপায়ন রয়েছে তার ডান দিকে বসেছে কে? পার্থ, তাই তার পাশে বসেছে পার্থ, ভালো কথা। সুজন দীপায়নের বাম দিকে বসেছে, তাহলে সুজন তার পাশে বসেছে, সুজন দীপায়নের বাম দিকে বসেছে, বসলেও সাহেবের ডান দিকে বসেছে, তাহলে সাহেব নিশ্চয়ই এখানে বসেছে, সাহেবের ডান দিকে সুজন বসেছে। এবার কি গৌরাঙ্গ বাঁ দিকে রয়েছে পার্থ, তাহলে নিশ্চয়ই গৌরাঙ্গ একদম শেষে আছে, তাহলে তার বাঁ দিকে পার্থ হবে, তাহলে একদম বাম প্রান্তে কে আছে? বাম প্রান্তে একদম সাহেব আছে, উত্তর। সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পূর্ব দিকে 10 কিলোমিটার রাস্তা যাওয়ার পর দীপায়ন ডান দিকে 2 কিলোমিটার গেল, তারপর বাঁ দিকে 7 কিলোমিটার গেল, সবশেষে দীপায়ন উত্তর দিকে 2 কিলোমিটার গেল, তাহলে এখন যাত্রার স্থান থেকে দীপায়ন কোন দিকে রয়েছে? দেখো এটা কি ধরনের হবে, দেখো কোশ্চেনটা বলেছে পূর্ব দিকে 10 কিলোমিটার, প্রথমে একটা পয়েন্ট রয়েছে 10 কিলোমিটার যাওয়ার পর দীপায়ন ডান দিকে 2 কিলোমিটার গেল, তারপর বাম দিকে সে এখান থেকে 7 কিলোমিটার গেল, তাহলে এখান মানে দেখো প্রথমে যদি ডান দিকে এটা হয় তাহলে বাম দিকে সে আরো এখান থেকে 7 কিলোমিটার গেল, অবশেষে উত্তর দিকে আরো সে 2 কিলোমিটার গেল, ঠিক আছে, উত্তর দিকে আরো 2 কিলোমিটার গেল, তাহলে সে এখন যাত্রার শুরু স্থান থেকে দীপায়ন কোন দিকে আছে? দেখেই বুঝতে পারছি, এটা দেখো ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, ডেফিনেটলি এটা একদম সোজাসুজি আমাদের পূর্ব দিকে রয়েছে, তাহলে অপশন এ হবে পূর্ব। সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোন সাংকেতিক ভাষার সাইটকে যদি TJHIU লেখা হয় তাহলে টিমকে কি লেখা হবে? দেখো আমরা দেখতেই পাচ্ছি এখানে কি হচ্ছে, এস এর পরে কি বল, STIJGHHITU মানে পরের সংখ্যা হয়েছে, তাহলে কিউ আর এস টি এর পরে ইউ হবে, ই এর পরে এফ হবে, এর পরে বি হবে, এম এর পরে এন হবে, তাহলে UFB এর মানে অপশন সি হবে উত্তর। একদম সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল। চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে,
সাংকেতিক ভাষায় গার্ডেনকে যদি এটা লেখা হয় তাহলে নার্সারিকে কি লেখা হবে? এখানে কি হচ্ছে দেখো, গার্ডেন দেখা তো উল্টো করে লেখা আছে, GARDEN, মানে রিভার্সে লেখা হয়েছে। তাহলে নার্সারি যে কথাটা রয়েছে এটাকে আমরা রিভার্সে লিখবো, তাহলে NURSERY, তাহলে YRE দিয়ে অপশন রয়েছে, অপশন ডি। তাহলে দেখো নার্সারি উল্টো দিক থেকে উচ্চারণ করলে এটাই হচ্ছে উত্তর। আশা করি বোঝা গেল। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই একটা প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছিলাম ক্যালেন্ডার থেকে, তার উত্তরটা অবশ্যই কমেন্টে তোমরা জানাও। ঠিক আছে, তোমরা কমেন্ট করলে আমরা সেখানে রিপ্লাই দেবো যে অ্যান্সারটা কি হয়েছে। ওকে, থ্যাংক ইউ।